বাংলা সাহিত্যের রহস্যময় আর রোমাঞ্চকর জগতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ একটি আরও নতুন গোয়েন্দা কাহিনী নিয়ে আপনাদের সামনে রহস্য আর রোমাঞ্চের টিম। আজকের গল্পের শেষে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান কমেন্টটা একেবারেই করতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনে ফেলুন আজকের গল্প সবুজ বলতা রহস্য। এই নিয়ে পরপর 3 বার বিশ্বজিৎবাবু এবার আর ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারলেন না। পুলিশের গোয়েন্দা বিভাগের ঝানু অফিসার তিনি। এই করে করে মাথার চুল পাকিয়ে ফেলেছেন। চোখের ওপর বারবার এই একই ব্যাপার ঘটতে দেখেও যদি চুপ করে থাকেন তাহলে গোটা পুলিশ বিভাগেরই দুর্নাম হয়েছে। প্রথমে প্রাইভেট কার, তারপর ট্যাক্সি, তারপর চলন্ত ট্রেন। একই অপরাধের সামান্য একটু আদ্র হেরফের মাত্র। কস্তুর চাঁদ ঘড়িয়াল মস্ত বড়লোকের ছেলে, দেদার টাকার মালিক। সন্ধ্যায় ফুরফুরে হাওয়ায় নতুন বিলেত থেকে আনা কাডিলাক খেলা নিয়ে নিজেই ড্রাইভ করে চলছিল ক্লাবের উদ্দেশ্যে। কিছুর মধ্যে কিছু না, একটু নির্জন পথে আসতেই অসাড় হয়ে গাড়ির মধ্যেই টলে পড়েন তিনি। সামনেই ছিল কার বেড়া দেওয়া বাগান। গাড়ি গিয়ে তার ওপর হুমড়ি খেয়ে পড়ে। প্রাণে মরল না ঠিকই, কিন্তু হাসপাতালে নেবার আগে জানা গেল তার বাঁ পকেটে যে 2000 টাকার নোট ছিল, যা সে তাসের বাজি ধরবার জন্য নিয়ে চলেছিল, সবটাই লোপাট হয়ে গেছে। অথচ কেউ তাকে আঘাত করেনি, নাকে ক্লোরোফর্ম দেয়নি, গাড়ির ভেতরে বা ফুটবোর্ডে কেউ লাফিয়ে ওঠেনি। এরই মধ্যে কী যে হয়ে গেল, মনে হয় সব কিছু ভুতুরে কাণ্ড। ট্যাক্সি চালক সর্দার চুকান্দার সিংয়ের কাহিনীও অবিকল একই। গভীর রাতে শেষ প্যাসেঞ্জারটিকে ডেরায় নামিয়ে দিয়ে সে একটা গানের কলি ভাজতে ভাজতে চলেছিল নিজের গন্তব্যের দিকে। মনটা বেশ খুশ ছিল তার, কারণ বড়লোক প্যাসেঞ্জার অনেকটা ট্যাক্সি হাঁকিয়ে মিটারের দেদার বিল বাড়িয়ে দিয়েছে। তদুপরি নামবার আগে আরও 2টি 10 টাকার নোট তার হাতে দিয়ে চলে যান। হয়তো নেশার করেই এমনটি করেছেন। চুকান্দার সিং সারাদিনের রোজগারে প্রায় 150 টাকা পকেটের মধ্যে পুরে গানের কলি বাজতে বাজতে চলেছেন। অমনি কি হলো কে জানে, মনে হলো একটা মশা ভনভন করে উড়ে এলো। কিন্তু তারপর কিছুই তার মনে নেই। যখন হুঁশ হলো, দেখল একটা কাদার ঢিপির সামনে গাড়ি কাত হয়ে রয়েছে। রাতও প্রায় কাবার হয়ে এসছে তখন, আর পকেটের টাকাগুলো উধাও। এর পরের ঘটনাটি ঘটে ট্রেনে। তবে ড্রাইভার নয়, যাত্রীর ওপর দিয়েই বয়ে গেছে ঝড়টা। সত্যি রহস্য বটে এটা, কিন্তু এই রহস্য উদ্ঘাটন যেন তেন প্রকারণও করতেই হবে। সারা জীবন তাই করে এসেছেন বিশ্বজিৎবাবু। এখানেই কি হোঁচট খাবেন তিনি নাকি? কব্বি নেই। রাত তখন 12টা হবে। একখানা দ্রুতগামী ট্রেন ছুটে চলেছে বর্ধমান থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে। ছোট্ট একটা প্রথম শ্রেণীর কামরা, যাকে বলে কূপ। মুখোমুখি 2টি বেঞ্চ আর মাত্র একজন আরোহী। কিন্তু চোখে তার ঘুম নেই। হাতে একটা ছোট্ট সস্তা ইংরাজি বই খুলে বসে আছেন, কিন্তু দেখলেই বোঝা যায় সেই দিকে তার কোনো মন নেই। বই হাতে নিয়ে আপন মনে কি যেন চিন্তা করে যাচ্ছেন অনবরত। সামনের উল্টো দিকের বেঞ্চে একটা অ্যাটাচি কেস পড়ে আছে, ব্যাস, সঙ্গে আর কিছু মালপত্র নেই। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি হবে। নাকের নিচে খ্যাংরা ঝ্যাঁটার মতন একটা মোটা গোঁফ, বাগালের ওপর একটা মস্ত বড় আঁচিল। মুখের দিকে তাকালে সবার আগে সেইটাই নজর পড়ে বেশি। পরনের ধুতি, ঘিঘি রঙের বাফতা জাতীয় কাপড়, তার উপর লম্বা গলাবন্ধ কোট। একটা ছোট্ট স্টেশনে না থেমে পার হতেই
গাড়ির গতি যেন একটু থামতে শুরু করলো। হয়তো লাইন টেন কিছু মেরামতি চলছে। ব্যাপার কি দেখবার জন্য ভদ্রলোক মাথাটা জানলা দিয়ে একটু ঝুঁকিয়েছেন। হঠাৎ একটা বোলতা বা মৌমাছি কোত্থেকে এসে তার গলার উপর বসল, ঠিক ওই আঁচিলটার ওপর। কয়েক সেকেন্ড মাত্র। ভদ্রলোক চমকে উঠে হাত দিয়ে সেটা ছেড়ে চেপে দিলেন। গাড়ি আবার স্পিড নিল। দুর্গাপুরে ট্রেন থামতেই একদল পুলিশ এসে কামরাটা ঘেরাও করে ফেলল। একজন কনস্টেবল ভেতরে ঢুকে চমকে উঠল। ভদ্রলোক বেহুশ হয়ে পড়ে আছেন, পায়ের কাছে ইংরেজি বইটা গড়াগড়ি খাচ্ছে। অনেক চেষ্টার পর জলের ঝাপটা টাপটা দিয়ে যখন জ্ঞান ফিরল, চোখ খুলতেই ভদ্রলোক আবার অর্ধনির্মিত নয়নে তিনি অস্ফুট কণ্ঠে বললেন, কি যেন বললেন। তারপর যেন হঠাৎ সম্বিত ফিরে পেয়ে উঠে বসলেন। হুজুর, এই এখন কেমন বোধ করছেন? সামনের কনস্টেবলটা এগিয়ে এসে বলল। কে, চিরঞ্জীব নাকি? কিছু তো মনে করতে পারছি না ভাই। মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি। আর আর আমার অ্যাটাচিটা? আগে ঘুমন নেই, বেহুশ ছিলেন। কিন্তু কেমন করে হলো বলুন তো? পদ কিছু কিনে টিনে খেয়েছেন নাকি? শরবত টরবত? বেহুশ বলো কি? কতক্ষণ? আমার তো কিছুই মনে পড়ছে না। না না, শরবত টরবত আমি খাইনি। বই তো পড়ছিলাম। তারপর কখন যে কি ঘটে গেল কিচ্ছু কিচ্ছু মনে পড়ছে না। কিন্তু দরজাটা তো বোধহয় লক করেই ছিল। খুলল কে? ততক্ষণে পেছনে আরও কয়েকটি পুলিশ কামরায় এসে ঢুকে বসছে। এদিক ওদিক খুঁজতে লাগলো তারা। অ্যাটাজি কেসটা কোথাও নেই। তাজ্জব ব্যাপার। তাহলে কি ওটা বাতাসে উড়ে গেল নাকি? ওর মধ্যে যে ভীষণ দরকারি কতগুলি কাগজপত্র ছিল। সরকারি ভারী মুশকিল হলো ভদ্রলোকের। এবারে যে কথা বলল তার নাম ধরম সিং। সে বলে, বাবা, অপরাধী হয়তো পাশের কামরাতেই ছিল। সুযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তার সদ্ব্যবহার করেছে। আমার কামরাও 2-3টে লোক কখন যে নেমে গেছে খেয়াল করতেই পারিনি। বোধহয় একটু তন্দ্রা এসেছিল, তাই খেয়াল করিনি। কিন্তু এ কি, আপনার কাপড়ের ওপর একটা মরা বোলতা পড়ে আছে যে? না না, ঠিক বোলতা নয় বোধহয়, তবে দেখতে অনেকটা বোলতার মতো। রংটা কেমন সবজে সবজে। সবুজ রঙের বলতে হয় নাকি? এই পোকাও এলোই বা কোত্থেকে বলুন তো স্যার? দেখি দেখি। ভদ্রলোক কৌতূহল হয়ে বললেন, তাই তো, বলতার মতোই তো লাগছে, কিন্তু রং হলুদ না, এই সবুজ। ভারী অদ্ভুত পোকা তো। এটাকে ফেলবো না, কাগজে রেখে দাও। বলে তিনি সত্যি সত্যি কাগজে মুড়ে পকেটে রেখে দিলেন। তারপর বললেন, পোশাকটার বদলানো যাবে না, সেটাও চুরি গেছে। যাক, এগুলোর এখন আর কোনো দরকার নেই। এই বলেই এক টানে গালের ওপর থেকে কি একটা টেনে ফেললেন। না, আর কিছু নয়, ওই আঁচিলটা। তারপর রুমাল দিয়ে গোফের নিচে সজোরে ঘষতেই খ্যাঙ্গারা ঘোপটাও আলগা হয়ে ফুলে পড়ল। এবারে আর চিনতে কোনো কষ্ট হলো না বিশ্বজিৎবাবু। একেই বলে বাঘের ঘরে ঘোঘের বাসা। পুলিশের সূত্রে খবর পেয়েছিলেন বিশ্বজিৎবাবু যে তিনি যে কেসটার ভার নিয়েছেন সেই খবর আসামি পক্ষ সম্ভবত জানতে পেরে গেছে। তাই তিনি তাকে নাজেহাল করবার চেষ্টাও চলছে। বিশ্বজিৎবাবু সেই থেকে নানা রকম ছদ্মবেশের ব্যবস্থা করে চলেছেন। কখনো পাগড়ি পরা সর্দারজি, কখনো গোঁফ লাগানো ছাগলদারি লুঙ্গি দিয়ে মিয়া সাহেব, কখনো বা মাথার সামনের দিক ছোট করে খোপা নিয়ে দক্ষিণ ভারতীয় মানুষ, কখনো বা সাধারণ বাঙালি। পুলিশের সেই আত্মচমকে দেওয়া ভারী ভারী আধা মিলিটারি কস্টিউম দিন কতকের জন্য চাপা দিয়ে রাখা হয়েছিল। একটা রেল ডাকাতির সম্ভাবনা আছে খবর পেয়ে আজ ট্রেনে রওনা হয়েছিলেন তিনি। পাছে কেউ সন্দেহ করে সেই জন্য দেশি পোশাকই বেছে নিয়েছিলেন। ভিড় এড়াবার জন্য ফার্স্ট ক্লাস যেতে হবে, তাই পোশাকটা ওরই মধ্যে একটু ভদ্রসদ্র করে নিয়েছিলেন। গায়ের কোটটা একটু দামি কাপড়ের, চেহারা লুকোনোর জন্য খ্যাংরা গোফ আর কালে ওই ইয়াপ পর একটা আঁচিল।
বিশ্বজিৎবাবু স্ত্রীও বোধ হয় স্বামীর এই রূপে চিনতে পারবেন না। গাড়ির পেছন দিকে ছিল তার অনুচর পুলিশ বাহিনী, তাও সঙ্গে নয়, বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু হায়রে কপাল, মাঝপথেই এই কাণ্ড। কোথাও কেউ নেই, চলতি ট্রেন ছুটে চলেছে বিদ্যুৎ বেগে। বিশ্বজিৎবাবু একেবারে একা। ঘুমে ঢলে পড়ার যাতে বিন্দুমাত্র আশঙ্কা না থাকে, তাই তিনি বাড়ি থেকে 2 কাপ স্ট্রং কফি খেয়ে বেরিয়েছেন এবং সঙ্গে কিছুটা ফ্লাক্স নিয়েও নিয়েছিলেন। কোনো আপদ বিপদ দেখলে সংকেত জানাবার জন্য অ্যাম্প্লিফায়ার লাগানো তীব্র শক্তিশালী হুইসেলটাও কাছেই রাখা ছিল। ঠিক পেছনেই কামরাতেই ছিল তার অসংখ্য সহকারী পুলিশ বন্ধু। এরই মধ্যে ট্রেনের কামরায় বেহুশ হয়ে পড়ে রইলেন তিনি। সন্দেহ নেই এ সেই পরিচিত গ্যাং। 3 বারের পর 4র্থবার তারা তাদের কেরামাতি দেখিয়ে দিয়েছে ভালোভাবেই। তবে কি হাল ছেড়ে দেবেন নাকি বিশ্বজিৎবাবু? বিশ্বজিৎবাবু তার শোবার ঘরে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল ভাবছিলেন। 2 দিন কেটে গেছে। তারপর সেই গ্যাংয়ের নেতা নিশ্চয়ই এতক্ষণে তাকে বিদ্রুপ করছে এবং পরবর্তী অপরাধের তোড়জোড় করছে। এখন তো তারা বেপরোয়া। কি করছেন বিশুদা? ঘরে আসতে পারি? উত্তরের অপেক্ষা না করে একটি বছর 30 কি 32-এর ছেলে ঘরে প্রবেশ করে। কে নিঃশঙ্ক? এসো এসো এসো, বসো। বিশ্বজিৎবাবুর ম্লান মুখে অভ্যর্থনা জানালেন। নিঃশঙ্ক সম্পর্কে বিশ্বজিৎবাবুর শালা, হাসি খুশি দিলদরিয়া স্বভাব। বছর কয়েক আগে জুওলজিতে MA-MSc পাস করেছে। মাঝে একটা কলেজে কয়েকদিন পড়িয়েও ছিল। সম্প্রতি ভালো একটা চাকরি পেয়ে আমেরিকা চলে যাচ্ছে। কি ব্যাপার, সন্ধ্যাবেলা ঘরে একা চুপচাপ মন মরা হয়ে বসে আছেন যে? শেষদি কই? আছে, ভেতরে আছে, বসো বসো। সবাইকে তোমার মতো নাম হেয়ে জীবনে নিঃশঙ্ক হতে পারে? পুলিশের চাকরি, তাই সংখ্যা মনের ভেতর লেগেই রয়েছে। ভালো কথা, তুমি তো জুওলজির ছাত্র না? দেখো তো এই জিনিসটা চিনতে পারো কিনা। এই বলে বিশ্বজিৎবাবু ড্রয়ার থেকে সন্তর্পণে একটা কাগজে মোড়া মোড়ক বার করলেন। নিঃশঙ্ক উপর হয়ে দেখতে লাগলো। কি বলতা মনে হয় না, কিন্তু বলতা কি সবুজ হয়? নিঃশঙ্ক গভীর মনোযোগের সঙ্গে পোকাটাকে উল্টে পাল্টে দেখতে লাগলো। তারপর বলল, দেখুন, সময় বিশেষে হয়, তবে খুব রেয়ার আর দুষ্প্রাপ্য। ওর একটা ল্যাটিন নামও আছে, কিন্তু বড্ড খটোমটো। জাইলেনথেনেসিস উরবেরান্টাম নাকি ওই জাতীয় কিছু একটা। এই জাতের বোলতাদের চলচালনে সাধারণত বোলতাদের সঙ্গে মিল থাকলেও শুনেছি ওদের কয়েকটা বিশেষ গুণ আছে। আমি তো কীটতত্ত্ব বিশারদ নই, তবে আমার একজন চেনা পরিচিত দাদা আছেন, তিনি আপনাকে এই সম্বন্ধে সাহায্য করতে পারেন। তুহিনানন্দদা। তুহিনানন্দ? বাহ, নামটা তো বেশ নতুন। কি করেন তিনি? পেশা তার ঠিক আমার জানা নেই, তবে পোকামাকড় সম্বন্ধে তার একটা জ্ঞান আছে। এমনকি তিনি নাকি একটা চিড়িয়াখানাও করবে ভেবেছিলেন, তবে পশু পাখিকে নিয়ে নয়, ওই পোকামাকড়কে নিয়ে। বোধহয় এতদিনে তার কাজ শুরু করেও ফেলেছেন। বেশ তো, চলো না কালকেই, আমিও সঙ্গে যাব, তবে পুলিশের সাজে নয়, ছদ্মবেশে। তোমার আপত্তি নেই তো? তুহিনানন্দের চিড়িয়াখানাটা বাস্তবে কি অদ্ভুত। এই দেশের যে বৈজ্ঞানিক গবেষণার জন্য কেউ এ জাতীয় চিড়িয়াখানা তৈরি করতে পারে, তা বিশ্বজিৎবাবু কখনো ভাবতেই পারেন না। চারিদিকে ছোট বড় সূক্ষ্ম জালি দেওয়া অসংখ্য খাঁচা, তারই মধ্যে নানা রকম পোকামাকড়ের চাষ হচ্ছে। তবে পতঙ্গ শ্রেণীর পোকাই বেশি। একটা বড় ঘেরা জালের মধ্যে এক জায়গা বেশ কতগুলো সবুজ বোলতাও চোখে পড়ল। সংখ্যায় কয়েক হাজার তো হবেই। এর সঙ্গে বলে, এ আপনি কি করেছেন তুহিনদা? এই যে ধানের চাষের মতন সবুজ বোলতার চাষও শুরু করে দিয়েছেন। তা শুনেছি এ তো ভীষণ দুষ্প্রাপ্য একটা পোকা। কি যেন নাম? ওই জুয়েলেনথেসিস রোবান্টাম ভায়া। মুখের কথা কেড়ে নিয়ে হেসে বললেন তুহিনানন্দদা।
হ্যাঁ মানে দুষ্প্রাপ্য বই, কিন্তু ওইটা নিয়েই তো একটু রিসার্চ করছি কি না। না না মানে এত শুয়োপোকা কেন? গামলা ভর্তি শুয়োপোকা রেখে দিয়েছেন কেন ওই খাঁচার ভেতর? ও আচ্ছা বুঝেছি, শুয়োপোকাই তো বুঝি তাদের প্রিয় খাদ্য। তুহিনানন্দ তেমনি হাসি মুখে বললেন, হ্যাঁ মানে ও সবই তো বলতা শুয়োপোকা খেতে ভালোবাসে, আর চায় টাটকা, মৃত নয়। টাটকা? টাটকা তাজা? বাহ। হ্যাঁ, আরে ওখানেই তো মজা। ডাক্তাররা যেমন এই ইঞ্জেকশন দিয়ে সময় বিশেষে রোগীকে অসাড় করে নিয়ে তারপর ছুরি চালান, এরাও তেমনি শুয়োপোকার শরীরে কেমন একটা রস ইনজেক্ট করে, শুয়োপোকাগুলো অসাড় হয়ে যায়। ফলেই শুয়োপোকাগুলো মরে না, পালাতেও পারে না। এই 2-3 দিন পর্যন্ত অসাড় হয়ে পড়ে থাকে, আর 2-3 দিন বলতাও তাড়াতে তাড়াতে টাটকা খাবার খেতে পারে। বিশ্বজিৎবাবু এবার মুখ খুলে বললেন, ভারী অদ্ভুত ব্যাপার তো। নিঃসঙ্গ বলল, অদ্ভুত হলেও কথাটা নতুন নয়। বলতাদের এই বিশেষ মানে ক্ষমতার কথা আমরা জানি। বিজ্ঞান আরও কোন কোন প্রকার নাকি এইরকম অভ্যেস আছে। তৈনানন্দ এবার বিশ্বজিতের দিকে চেয়ে সকৌতুকে বলে, মানে এই অদ্ভুত লাগছে আপনার কাছে, কিন্তু ও তো আর সাধারণ বলতা করে থাকে, ও তো সব সাধারণ বলতার মতন। এই সবুজ বলতাদের ওই ক্ষমতা এই সব থেকে বেশি। এদের ইঞ্জেকশনের বিষ এত তীব্র, শুয়োপোকা কেন, বড় বড় জীবজন্তু তারাও অসাড় হয়ে যাবে। অথচ কামড়াবার সময়, অর্থাৎ যখন ওরা ইঞ্জেকশন দেয়, তখন এত কম জ্বালা করে যে আপনি বুঝতেই পারবেন না কখন কী হয়ে গেল। আর কাজ হয় অতি দ্রুত, প্রায় সঙ্গে সঙ্গে শিকার অজ্ঞান হয়ে যায়। আমি নিয়ে একটা রিসার্চ করেছি মশাই। এমনিতেই এরা খুব দুষ্প্রাপ্য, কিন্তু চেষ্টা করলে কৃত্রিম আবহাওয়াও রেখে চাষ করা যেতে পারে। আর সেই সঙ্গে বাড়ানো যায় এদের ওই অদ্ভুত ক্ষমতা। পরীক্ষা করে দেখেছি মশাই, নিয়মিত লেটুস পাতা খাওয়ালে এদের বিশেষ পরিমাণ কিন্তু বেড়ে যায়। তখন তা দিয়ে ছাগল, ভেড়া, শুয়োর সবাইকেই বেহুশ করা যায়। এই দেখুন না, মানে ওইখানেই এই ঝুড়িপত্র লেটুস পাতা রয়েছে ওদেরকে দেবার জন্য। বিশ্বজিৎবাবু অবাক হয়ে দেখছিলেন, তারপর বললেন, ধন্যী আপনি, কিন্তু রিসার্চ করতেও তো এত পোকা। তুহিনানন্দ তেমনই হাসি মুখে জবাব দিলেন, মানে হ্যাঁ, অনেক অনেক প্রকারই দরকার হয় রিসার্চ করতে গিয়ে, তবে ঠিক এত নয়। আসল কথা এটিকে হ্যাঁ, এখন আমি একটু ব্যবসার আদলেই নিয়েছি। ভালো চাকরি তো আর পেলাম না, তাই এই এক নতুন ধরনের ব্যবসার কথা মাথায় এলো। কেউ কেউ যারা এই খবর রাখেন আমার কাছে এসে অর্ডার দিয়ে বলতা নিয়ে যান। হ্যাঁ, আমিও গরজ বুকে তাদের চড়া দামে হাঁকি। আপাতত আমার একজন বড় খদ্দের হচ্ছেন উমাচাঁদ নামে একজন অবাগানি ভদ্রলোক। হামেশাই অর্ডার দেন। তার কাছে একটা বিরাট পোলট্রি আছে, হাঁস, মুরগি, শুয়োর, ভেড়া, তারা মাংস বিক্রি করেন। কিন্তু লোকটা ভারী দয়ালু প্রকৃতির মশাই, কিন্তু জীবজন্তুকে মানে কেটে মারতে বড্ড আঘাত লাগে। তাই তিনি আমার কাছ থেকে বলতা কিনে নিয়ে তাদেরকে গায়ে ইনজেক্ট করান। তারা অজ্ঞান হয়ে গেলে তারপর কাটতে পারেন। ভারী সুন্দর ব্যবস্থা তো। পেশায় কষায়, অথচ এইদিকে দেখুন অবতার। একদিন তো পোলট্রিটা দেখতে গেলে হয়। ঠিকানাটা জানেন? মানে আমি নিজে কখনো যাইনি, তবে আপনাদের স্বচ্ছন্দে গিয়ে দেখাতে পারি। মারাঠার ডিচের ধার দিয়ে যে রাস্তাটা গেছে, মানে সেইটি দিয়ে যদি একটু এগিয়ে গেলেই, পাগলাডাঙ্গা ছাড়লেই দেখতে পাবেন পোলট্রিটা। এরপরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। বিশ্বজিৎবাবু সন্দেহ শেষ পর্যন্ত সত্যি হলো। উমাচাঁদের পোলট্রি ঘেরাও করে দেখা গেল, লোক দেখানো পোলট্রি থাকা সত্ত্বেও সেখানকার আসল ব্যাপারটা একেবারেই আলাদা। একটা কুখ্যাত অপরাধীর আড্ডা ওখানে। সবুজ বলতার এই অদ্ভুত খুনের কথা জানতে পেরে ওই পোকাগুলো তাদের কুকর্মের জন্য কিনে আনেন। তৈনানন্দবাবু ব্যবসার লোভে ওদেরকে তুলে দেন। অর্ডার দিয়ে পোকা সংগ্রহ করেই উমরচাঁদ দল পোকাগুলো কিছুদিন ট্রেনিং নিয়ে যাচ্ছে, তারপর জালের খাঁচার ভরে নিয়ে যাচ্ছে ইচ্ছা মতো জায়গায়। ব্যাপারটা এই রকম। খাঁচার দরজা খুলে দিতেই বলতা উড়ে গিয়ে তথাকথিত শিকারের ওপর নিঃশব্দে গিয়ে বসে।
তারপর লাগায় ইঞ্জেকশন। কয়েক সেকেন্ডের মামলা মাত্র, সঙ্গে সঙ্গে তাদের বিষাক্ত রসে শিকার একেবারেই বেহুশ। এই সময়টা দলের লোকেরা দূরে দূরে থেকে নজর রাখে। শিকার বেহুশ হয়ে গেলেই তখনই শুরু হয় ওদের কাজ। ঝোপ বুঝে গিয়ে তাকে সর্বশান্ত করে। প্রাইভেট কার, ট্যাক্সি, চলন্ত ট্রেন, প্রতিবারই এই একই ইতিহাস। দলের পাণ্ডা ওমর চাঁদ আদালতে সবে স্বীকার করেছেন। তুহিনানন্দ সাক্ষ্য দিলেন। সাজা হলো দলের। তুহিনানন্দকে সাবধান করা ছেড়ে দেওয়া হলো। বিশ্বজিৎ বাবুকেও এরপর আর অনুরূপ রহস্যজনক রাহাজান কেস নিয়ে মাথা ঘামাতেই হয়নি। আপনারা শুনছিলেন শ্রী ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্যের রচিত গল্প সবুজ বলতা। গল্পটার শেষে আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টটি করতে বলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর ভঙ্গে রাখুন রহস্য ও রোমাঞ্চকে। নমস্কার।